এই সরকার শেখ হাসিনা একটি কর্তৃত্ববাদী সরকার হয়ে গেলেন। তিনি নিজে দুঃখজনক ভাবে, অত্যন্ত দুঃখজনক, এর ভাগে বেগম খালেদা জিয়া ছিলেন, তিনি এরকম কর্তৃত্ববাদী, ডিক্টেটোরিয়াল তার শাসন ছিল। শেখ হাসিনা এসেও তিনি সেই ডিক্টেটোরিয়াল কর্তৃত্ববাদী স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা বহাল রাখলেন। গণতন্ত্রকে সেখানে একটা ধরনের মানে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হলো 18 সালের এই ধরনের নির্বাসন কারণে। ছাত্রলীগ সরকারি দলের ছাত্র সংগঠন তাদেরকে লিলিয়ে দেওয়া হলো এবং তারা ঠেঙালো, তারা প্রহার করলো তার অস্ত্র নিয়ে সাধারণ ছাত্রদের উপরে যারা আন্দোলন করছিল। এটা সারা পৃথিবীর লোক দেখতেছে, ভিডিও আছে, সকলের সামনে এই ঘটনা তারা করছে। পুলিশের একদিকে লাঠি পেটা গুলি বর্ষণ এগুলা চলতেই ছিল। ফলে শেষ পর্যন্ত এই চূড়ান্ত পর্যায়ের আগে পর্যন্ত কমপক্ষে 200 জন মারা গেছে। একটা কর্তৃত্ববাদী সরকারের সরকার পতন ঘটেছে, শাসনের পতন ঘটেছে এবং একটা গণতান্ত্রিক আবহ সৃষ্টির সম্ভাবনা উন্মোচিত হয়েছে। এটা ভাবলে নিশ্চয়ই যে কোনো লোক আনন্দিত হবে না। আমাদের যাদের জন্মভূমি বাংলাদেশ, আমরা চাই সবসময় বাংলাদেশ উন্নতির পথে এগিয়ে যাক সর্বদিক থেকে, এবং সেখানে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালিত হোক, উন্নয়ন হোক, এগুলো সব চাই। ফলে আমাদের নাড়ি বাঁধা আছে বাংলাদেশের সাথে, বাংলাদেশের কল্যাণ ও কল্যাণের সাথে আমাদের চিত্ত একেবারে সম্পৃক্ত। কিন্তু এখানে যেটা হয়েছে সেটা দুঃখজনক ভাবে, আপনি যেটা সামারিতে উল্লেখ, ইন্ট্রোডাকশনে উল্লেখ করেছেন, ছাত্রদের একটা প্রাথমিক যা ছিল যে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা, সরকারি চাকরি 56 ভাগ, শতকরা 56 ভাগ কোটা রিজার্ভ করে রাখা হয়েছিল বিভিন্ন শ্রেণীর জন্য। তার ভিতরে 71 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরিবারের মুক্তিযোদ্ধার সন্তানরা তো আর এখন সেই বয়স নেই, তাদের নাতি নাতিদের জন্য বা তাদের সন্তানদের জন্য এই একটা মোট 56 ভাগ রিজার্ভ রাখা হয়েছিল। ছাত্ররা ওইটা বাতিল করতে চায়নি, সেটা তারা ছিল সংস্কার করতে। এর আগে 18 সালে একবার আন্দোলন হয়েছিল, তখন এই হাসিনা সরকারই সেই পুরা কোটা ব্যবস্থা তুলে দিয়েছিলেন। এইবারে জুন মাসে তারপরে সেই কোটা ব্যবস্থা তুলে দেওয়ার পরে সেটা চ্যালেঞ্জ করেছিলেন কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান। তার রায় এসেছিল এই বছরের জুন মাসে। আমি খুব দ্রুত বলছি। জুন মাসে তখন হাইকোর্টে যখন রায় দেন, তারা বলেন যে ওই কোটা ব্যবস্থা বাতিল করার যে সরকার সিদ্ধান্ত নিয়েছিলেন 18 সালে, সেইটা অবৈধ হয়েছে। ফলে তারা আবার কোটা ব্যবস্থা পুনর্বহাল করার পরে ছাত্ররা এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু করলো এবং সরকার ওই পুনর্বহাল করার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অ্যাপিল করলেন। এখন ছাত্রদেরও আন্দোলন শুরু হয়েছে, তারপর সরকার এটা অ্যাপিল করেছেন সুপ্রিম কোর্টে। অ্যাপিলের কথা হচ্ছে ওই যে আবার তাদের 18 সালের বাতিলটা বহাল রাখার জন্য, তার বাতিল যেটা করেছেন। কিন্তু এটা যদি সত্যি হয়ে থাকে, এখানে সরকার আন্তরিকতার পরিচয় দেননি। একটা হচ্ছে তাদের বিভিন্ন মন্ত্রী এবং বিভিন্ন লোক, ইনক্লুডিং প্রাইম মিনিস্টার, আমি সে কথা আসছি, তারা এমন ভাবে বলছিলেন তারা বাতিলেরটা দায়িত্বটা সুপ্রিম কোর্টকে দিয়েছেন। তারা আশা করছিলেন সুপ্রিম কোর্ট পুরো বাতিলটা পুনর্বহাল না করে কিছু কোটা রাখবেন, কিছু রাখবেন না, এরকম কিছু কোনো আন্ডারস্ট্যান্ডিং ছিল না কিনা আমি জানি না। যাই হোক, এই কনফিউশনের কারণে ছাত্ররা সন্তুষ্ট হতে পারেনি। সন্তুষ্ট না হয় তারা আন্দোলন জোরদার করলো এবং আন্দোলনের প্রথম দিকটা যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার এটাকে, যেটা আপনি বলেছেন, উল্লেখ করেছেন, মোকাবিলা করতেন, মোটামুটি তাদের দাবি মেনে নিতেন, কোর্টের হিয়ারিং এর জন্য তাদেরকে আরো দীর্ঘদিন অপেক্ষা করতে না বলে প্রায় 1 মাস 1.5 মাস পরে হিয়ারিং এর দিয়েছিল বোধ হয় অগাস্টের শেষের দিকে, এত কিছু না বলে সেটা গুরুত্ব বুঝতেন। কিন্তু সমস্যা হচ্ছেটা কি, আমি ব্যক্তিগতভাবে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের লোক, ফলে এই মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে সরকারের পতন ঘটেছে ব্যক্তিগতভাবে আমার জন্য অত্যন্ত মর্মান্তিক ব্যাপার। কিন্তু এট দি সেম টাইম আমি গণতন্ত্রে প্রগাঢ়ভাবে গণতন্ত্রে বিশ্বাসী একটা লোক, এবং পাকিস্তান আমলে গণতন্ত্রকে নস্যাৎ করা হয়েছে বলে, পদদলিত করা হয়েছে বলে পূর্ববঙ্গের জনগণের, সেই জন্যই বাংলাদেশ এর মুক্তিযুদ্ধ হয়েছে, বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। ফলে বাংলাদেশে গণতান্ত্রিক আবহ ক্ষুণ্ণ করে রাখবেন তিনি,
এবং অন্যান্য অগণতান্ত্রিক কার্যকলাপ চালিয়ে যাবেন। আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বলেই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা একটা সরকার অন্য মানে আমার মূল অঙ্গীকারগুলোকে লঙ্ঘন করবেন, সেটা আমি নিশ্চয়ই সহ্য মানে সেটা মেনে নিতে রাজি নেই। এই সরকার শেখ হাসিনা একটি কর্তৃত্ববাদী সরকার হয়ে গেলেন। তিনি নিজে দুঃখজনক ভাবে, অত্যন্ত দুঃখজনক, এর ভাগে বেগম খালেদা জিয়া ছিলেন, তিনি এরকম কর্তৃত্ববাদী ডিক্টেটোরিয়াল তার শাসন ছিল। শেখ হাসিনা এসেও তিনি সেই ডিক্টেটোরিয়াল কর্তৃত্ববাদী স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা বহাল রাখলেন, এই একটা। তারপরে একবার খালেদা জিয়ার আমলে যেরকম একটা অত্যন্ত ভয়ঙ্কর প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছিল, আরেকবার একটা নির্বাচনের আগে যার পক্ষে নির্বাচন নিতে পারবে এই একজন বিচারককে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করার জন্য কনস্টিটিউশনে মানে একটা মানে জাজদের রিটায়ারমেন্টের এজ পর্যন্ত তিনি বাড়িয়ে দিলেন। এবং তারপর আরেকবার মানে তার আমলের প্রেসিডেন্ট আব্দুর রহমান বিশ্বাসকে দিয়ে জেনারেল নাসিমের বিরুদ্ধে ভুয়া অভিযোগ এসে তাকে ফায়ার করলেন। এই সমস্ত ঘরে ফলে আমাদের দেশে আগে যে সমস্ত ব্যবস্থা ছিল মানে তত্ত্বাবধায়ক সরকার, সেটা আগের সরকারই প্রশ্নবিদ্ধ করেছে, দুঃখজনকভাবে সেটা ধ্বংস করেছে। যাই হোক, এই সরকার এসে করলো কি, ওই কর্তৃত্ববাদী ডিক্টেটোরিয়াল আচরণ শুরু হয়ে গেল। এক, সমস্ত সিদ্ধান্ত মানে শেখ হাসিনার কাছে, প্রধানমন্ত্রীর কাছে। দুই, এর আগে ইনি ক্ষমতা আসলেন 9 সালের নির্বাচন, সেটা মইনিউ সরকার, ফখরুদ্দিন সরকার করেছিলেন, খুব চমৎকার নির্বাচন হয়েছিল। সম্ভবত 3/4 বেশি পার্লামেন্টের সদস্য পদ নিয়ে তিনি আসলেন, সদস্য সংখ্যা নিয়ে। কিন্তু এর পরবর্তীতে যখন 14 সালের নির্বাচন হলো, সেই নির্বাচনটা 153টি অনির্বাচিত আসন ছিল। সেটাকেও আপনি কিছুটা সমালোচনা করলেও যে মানে এড়িয়ে যেতে পারেন, এই কারণে যে বিরোধী দল বয়কট করতে। এই সরকার এটা দাবি যে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করার এবং তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচনের দাবি করে, সেইটার কারণে তারা নির্বাচন করেছে। ওরা নির্বাচনে না যাওয়ায় 153টা আসনে আওয়ামী লীগের বিরোধী কোনো প্রার্থী ছিল না বলে অনির্বাচিত ছিল তারা, মানে সে না বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন। ফলে সেটা আপনি ঠিক আছে মেনে নিতে পারেন। কিন্তু এরপরে 18 সালের যে নির্বাচন হয়েছে সেটা ভয়ঙ্কর ভাবে প্রশ্নবিদ্ধ একটা নির্বাচন। বলা হয়েছে আগের রাতে সিল মেরে দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি। মোট কথা সেইবারের নির্বাচনটা সমস্ত তথ্য, সমস্ত পক্ষের সকল তথ্য, নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ, সাংবাদিক, সিভিল সমাজ, সকল তথ্য হচ্ছে 18 সাল নির্বাচনটা একটা প্রহসন হয়েছে। ফলে সেই প্রহসনের নির্বাচনের ধারাও তিনি বহাল রাখলেন। তারপরে আমি আদর্শে বিশ্বাস করি বলে আমার দল, আমার ফ্যামিলি মানে একটা অন্যায় করবে, সেটা আমি নিশ্চয়ই টলারেট করবো না। ফলে গণতন্ত্রকে সেখানে একটা ধরনের মানে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হলো 18 সালের এই ধরনের নির্বাসন কারণে। এবং এই কর্তৃত্ববাদী ব্যবস্থাটা বহাল। কর্তৃত্ববাদী হলে হয় কি, ওই একজনের কাছে কেউ সত্য কথা বলে না, সকলে তাকে এক ধরনের মানে খুশি রাখার জন্য তিনি যেটা শুনলে খুশি হবেন, আমি আর 1 মিনিট শেষ করবো, সেটা বলতে থাকি। ফলে তার কাছে আর ওই জনগণের অ্যাকচুয়াল ফিলিং থেকে তিনি দূরে সরে পড়েন এবং দলের চাটুকাররা তাকে খুশি করার জন্য আরো উল্টা পাল্টা পরামর্শ দিচ্ছে। এবং এটাই হয়েছে এইবারে যে আপনি বললেন, এইবারে একটা তো হলো মানে সরকার ওদের কথা শুনলো না, ওদের তাই মিটমাট করলো না, তারপর আন্দোলন বাড়তে থাকলো। বাড়তে থাকার পরে সেখানে পুলিশি অ্যাকশন হলো। প্রথম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র এইভাবে হাত দিয়ে বসে আছে, তার হাতে দাঁড়িয়েছিল, তার হাতে কোনো অস্ত্র ছিল না, তাকে গুলি করে মেরে ফেলা হলো। এটা ফার্স্ট ডে। সেকেন্ড ডেতে সম্ভবত 6 জন মারা গেছে। তখনই সরকার স্টপ করা ছিল যে কি ঘটনা, আমাদের দেশের সন্তান মরছে। কিন্তু তা না করে মানে সরকার পক্ষের এক মন্ত্রী ওবায়দুল কাদের নামে এক ব্যক্তি, সে মন্ত্রী ছিল, সেই ব্যক্তি বললো আমার ছাত্রলীগ যথেষ্ট। এরপর ছাত্রলীগ সরকারি দলের ছাত্র সংগঠন, তাদেরকে লিলিয়ে দেওয়া হলো এবং তারা ঠেঙালো, তারা প্রহার করলো তার অস্ত্র নিয়ে সাধারণ ছাত্রদের উপরে যারা আন্দোলন করছিল। এটা সারা পৃথিবীর লোক দেখতেছে, ভিডিও আছে, সকলের সামনে এই ঘটনা তারা করছে। পুলিশের একদিকে মানে
লাঠি পেটা গুলি বর্ষণ এগুলা চলতেই ছিল। ফলে শেষ পর্যন্ত এই চূড়ান্ত পর্যায়ের আগে পর্যন্ত কমপক্ষে 200 জন মারা গেছে। এর ভিতরে সম্ভবত 50% স্টুডেন্ট হবে, এর বেশি হবে না, বিভিন্ন ফিগার পাওয়া গেছে। মানে এমনকি মোটামুটি ভাবে আওয়ামী লীগ বিরোধী বলে পরিচিত প্রথম আলোর তথ্য থেকে আমি বেশি এই ব্যাপারে কোট করব, তাদের হিসাব মতো 100 নিচে ছাত্র, বাকিরা অছাত্র। কিন্তু একটা লোক ছাত্র হোক অছাত্র হোক মারা তো গেছে, সেটা নিন্দনীয়, 200-র মতো। এরপরে আবার এই রোববারের কথা যেটা বললেন, পতনের আগের দিনের, সেই দিন আবার মানে আওয়ামী লীগের পক্ষ থেকে একদিন আগে ঘোষণা করে তারা রেসিস্ট করবে, প্রতিরোধ করবে। প্রতিরোধ করার নামে সেই দিন দেশব্যাপী তারা প্রতিরোধ করতে গিয়ে সেদিন পুলিশের আক্রমণে এবং ছাত্রলীগ মানে বা সরকারি দলের লোকের আক্রমণে তাদের সাথে সংঘর্ষে আরো অন্তত 98 থেকে 100 বা কোন কোন ফিগারে 100 বেশি মারা গেছে। ফলে আগের কমপক্ষে 200, পরবর্তী কমপক্ষে 100-300 লোক মারা গেছে। এক বাংলাদেশের ইতিহাসে, সম্ভবত পুরা সাউথ এশিয়ার ইতিহাসে সরকার বিরোধী কোনো আন্দোলনে কোনো সরকারের হাতে এত লোক কখনো মারা যায় না। সময় সরকারের ডাইরেক্ট মানে হাতে হোক যেভাবে হোক মারা গেছে, এবং আন্দোলনকারীদের হাতেও কিছু কিছু মারা গেছে। এখন এই আন্দোলন সফল হয়েছে, সরকার মানে শেখ হাসিনা দেশ থেকে চলে গেছেন সরকার। কিন্তু এরপরে যে ঘটনাগুলো আমি একটু বলতে চাই সে ব্যাপার, এটা হচ্ছে যে মিলিটারি এখন মানে এটা সাময়িক এটা সুপারভাইজ করছেন, রাষ্ট্রপতির সাথে তারা মিট করেছেন, রাষ্ট্রপতি সকলকে নিয়ে বসেছেন, সব দলের নেতারা শান্তির আহ্বান করছেন, মিলিটারি শান্তির আহ্বান করছে। কিন্তু একটা কথা, মিলিটারির এই চিফ জেনারেল বলছিলেন যে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে দেওয়া হবে না সকলকে। মিলিটারির লোক যদি জাস্ট দাঁড়িয়ে থাকতো গণভবনের সামনে, গণভবন রাষ্ট্রীয় সম্পদ, বাংলাদেশের পার্লামেন্ট ভবন এগুলো পবিত্র জায়গা, সেটা তারা যদি পাহারা দিয়ে রাখতো, বঙ্গবন্ধু বাংলাদেশ রাষ্ট্রীয় স্থপতি শেখ মুজিবুর রহমান তার বাসভবন, সেখানে তার বাসভবনকে সেখান থেকে তিনি মুক্তিযুদ্ধের নির্দেশনা দিয়েছেন, মুক্তিযুদ্ধ পরিচালনার প্রাথমিক পর্ব সবকিছু সেখান থেকে করেছেন, অসহযোগ আন্দোলন সেখান থেকে করতেন, সেখানে তার স্মৃতি জাদুঘর করা আছে, সেটাকে পুড়িয়ে ভস্মীভূত করে দেওয়া হয়েছে। মিলিটারি সেখানে পাহারা দেয় নাই, এই ভবনগুলো পাহারা দেয় নাই, এবং সারা দেশে কোথাও এই যে থানাগুলো আক্রমণ হচ্ছে, শত শত জায়গায় থানা আক্রমণ হয়ে পুলিশ মেরে ফেলেছে, এবং বিভিন্ন জায়গায় মাইনরিটির উপরে আক্রমণ হচ্ছে, মন্দিরের উপরে আক্রমণ হচ্ছে, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকজন যারা ছিল তারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তাদের মন্ত্রীরা অন্যায় করেছে, এটা অনেকাংশে সত্য। কিন্তু সেই জন্যে মানে এই আইন যে তাদের হাতে নিচ্ছে, এইটার ব্যাপারে কঠোর কোনো ব্যবস্থা এই পর্যন্ত আমরা দেখছি না। এটা অত্যন্ত আতঙ্কজনক। যদিও ছাত্র নেতারা মানে মিলিটারি নেতারা, রাষ্ট্রপতি, অন্যান্য দলের আপনি কথা বলার সুযোগ পাবেন, বলছেন, ফলে এইটা আমার কাছে আমি বিচলিত। আমরা সবাই বিচলিত, কারণ পরিস্থিতি এখনো ঘোলা। আমি আসছি। দর্শক, আপনারা যারা জানেন না, শুধু সৈয়দ মোহাম্মদুল্লাহ উনি কিন্তু বঙ্গবন্ধুর প্রথম যখন আসেন 1974 সালে জাতিসংঘে অধিবেশন ছিলেন, উনি কিন্তু ব্যক্তিগতভাবে সেখানে উনার সাথেও কাজ করেছেন, সেটি কাভার করেছেন। এবং আওয়ামী লীগ ঘরানা এবং আওয়ামী লীগের যে আমি আওয়ামী লীগ ঘরানা আমি কথাটা শেষ করিনি, আমি প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। আপনি এটি বোঝেন, আপনি এটা তাদের জানেন, আপনি তাদের প্রতি সহানুভূতিশীল অনেকখানি, দ্যাট ডাজন্ট মিন আপনি আওয়ামী লীগ করেন, সেটি আমি বলিনি। ওকে, আমি আসছি আপনার কাছে, পিছন থেকে আপনার কাছে আসছি, কারণ আপনার কাছে আমার আরও দুটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে রয়েছে। কিন্তু আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার তুলে এনেছেন, দ্য রোল অফ মিলিটারি। আমি এই প্রসঙ্গে থাকতে চাই। আপনি যেটি বলেছেন সেটি হচ্ছে, আর্মি যেভাবে যদি বঙ্গভবনের সামনে ঠিক মতো থাকতো এবং সেই যেইভাবে তারা করতো সেই রকমভাবে যদি থাকতো যেভাবে থাকা উচিত, তাহলে অনেক যে ক্ষতি সাধন হয়েছে সেটা হতো না। এবং এটি অত্যন্ত দুঃখজনক যে বঙ্গবন্ধুর যে স্ট্যাচু আছে সেটিও ভাঙা হয়েছে। আমি এই প্রসঙ্গে আসবো। মেরাজ মোমেন, আপনার কাছে আমি যাচ্ছি। এই রোল অফ মিলিটারি, যখন আপনি তাদের কথা শুনবেন, আমরা যদি খুব মনোযোগ দিয়ে শুনি, আমি পরশুদিন শুনছিলাম, তখনই আমি বুঝতে পারছিলাম যে কিছু একটা হচ্ছে। তার কারণ কি, ওয়াকারুজ্জামান উনি বলছিলেন যে আমরা জনগণের সাথে থাকব, জনগণকে মানে সেফটি দেব,
উনি কিন্তু বলেননি আমরা সরকারের সাথে আছি, সরকারকে আমরা রক্ষা করব, এই ধরনের কিছু বলেনি। এই যে রোল অফ মিলিটারি, এটা নিয়ে অনেকের জল্পনা কল্পনা হচ্ছে, স্পেশালি ইন্ডিয়াতে তারা বলছেন যে এইখানে মিলিটারি অনেক রোল প্লে করেছে। স্পেশালি তাদের অভিযোগ হচ্ছে যে ঘটনাটি ঘটেছে শেখ হাসিনা যখন চায়নাতে ছিলেন, সেখান থেকে আসার ঠিক পরপরই, এবং সেখানে তিনি গিয়েছিলেন, একটি প্রতিশ্রুতি ছিল চায়নার পক্ষ থেকে যে অথবা বাংলাদেশের বাংলাদেশ চাচ্ছিল চায়না তাদের $5 বিলিয়ন ঋণ দিক, কিন্তু সেখানে যাওয়ার পরে সেটি $100 মিলিয়ন নেমে আসে। এবং শি জিনপিং শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেননি, সাক্ষাৎ করেছিলেন প্রাইম মিনিস্টার, চায়নার প্রাইম মিনিস্টার। এটিও একটি ব্যাপার। এই দুটি ব্যাপার মিলে উনি তড়িঘড়ি করে মেয়ের অসুস্থতা দেখে সেখান থেকে চলে আসেন। সো চায়নার রোল নিয়েও প্রশ্ন উঠছে, এবং আমেরিকা সামহাও জড়িত কি না এই মিলিটারির ব্যাপারটিতে, সেটিও একটি প্রশ্ন উঠছে। এবং আমরা রোল অফ মিলিটারি আমরা দেখেছি সো ফার, আমরা কিছুটা সৈয়দ মাহমুদুল্লাহর কাছেও শুনলাম। আমি শুনবো আপনার কাছে, আপনি কি মনে করেন? প্রথম কথা যেটা বলতে চাই যে 90-এর গণ আন্দোলনের সময় আমি স্টুডেন্ট এবং আমি ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ছিলাম। কাজে কি উদ্দীপনার মধ্যে দিয়ে তখন আমরা অপেক্ষা করছিলাম যে গণতন্ত্র আসবে, সেটা আমার খুব ভালো করেই মনে আছে। এবং খুবই দুঃখের সাথে এরকম যে এবং মানে আওয়ামী লীগ সরকার মানে বারবার ক্ষমতায় থাকার জন্য তারা একদম স্বৈরাচারী হয়ে গেল, এটা আমাদের সবার জন্য খুবই দুঃখের। কিন্তু এখানে একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, ওই সময় কিন্তু আমরা সবসময় ভয় পেতাম যে কোনো সময় আপনার আর্মি, বাংলাদেশের আর্মি ক্ষমতা নিয়ে নেবে। কিন্তু আমরা শেষ কিছু বছরে দেখেছি যে আর্মির আপনার এই ধরনের প্রবণতা থেকে তারা দূরে সরে গেছে। তাদের অন্য অন্য তাদের মানে রাষ্ট্র ক্ষমতায় প্রত্যক্ষভাবে এভাবে করে তারা জড়িত হতে চায় না। তো এবারও যদি তারা আপনার যদি শেখ হাসিনার সরকারকে, আওয়ামী লীগ সরকারকে একদম সব শেষ পর্যন্ত সমর্থন করে যেত, তাহলে কিন্তু হয়তো এত সহজে শেখ হাসিনার যেত না। শেখ হাসিনার যেটা 3টা টুল ছিল, একটা ছিল তার ছাত্রলীগ, একটা ছিল পুলিশ, একটা ছিল মিলিটারি। এর মধ্যে অবশ্যই মিলিটারি সবচেয়ে ক্ষমতাবান। মিলিটারি যখন আপনার মানে ওরকম ভাবে আপনার সহায়তা করেনি, তখনই হয়তো শেখ হাসিনা বুঝতে পেরেছেন যে তার এই দেশে থাকা সম্ভব হবে না বা ক্ষমতায় থাকা সম্ভব হবে না। আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে জিওপলিটিক্যাল অবস্থান, সেটা আমাদের জন্য একদিক থেকে সেটা অনেক ভালো, আবার একদিক থেকে অনেক খারাপ। মানে আমাদের দেশের গুরুত্বই হচ্ছে আমাদের লোকেশনের কারণে। এবং যেটা 71-এ ওই লোকেশনটা আমাদের যদি ওইখানে না হতো, তাহলে হয়তো আপনার আমেরিকান ব্লক, সোভিয়েত ব্লক এরকম ইন্টারেস্টেড হতো না। মানে ওই যুদ্ধ, মানে আমরা যুদ্ধ করেছি, কিন্তু এই যে বিশ্বে ওই যুদ্ধটাকে কিভাবে ন্যারেট করা হচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট ছিল। এবং সেই জিনিসটা হয়েছে আমাদের অবস্থানের কারণে। এখন অন্য কারণে আপনার অন্য ইকোনমির, অন্য সমস্ত গ্লোবাল ট্রেড রাউট অনেক কিছু চেঞ্জ হয়েছে, গ্লোবাল পাওয়ার ব্যালেন্স চেঞ্জ হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি এশিয়ায় একটা আপনার প্রতিযোগিতা চলছে চীন এবং ইন্ডিয়ার মধ্যে। এবং এইখানে আপনার বাংলাদেশও আবার একটা দাবার ঘুটির মতো হয়েছে। এখন যদি দাবার ঘুটি বলতে আমি খুব একটা মানে এটাকে আমি খুব নেগেটিভ ভাবে বলছি তা না, মানে আমাদের অবস্থানটা খুব গুরুত্বপূর্ণ। যে সরকার আসবে সেটা তারা যদি এই গুরুত্বটাকে এটাকে যদি ঠিক মতো নেগোশিয়েট করতে পারে, আমাদের জন্য সেটা লাভজনক হবে। কিন্তু আপাতত যে জিনিসটা হচ্ছে আপনার ব্যালেন্সটা মনে হয় একদিকে হেলে গেছিল, যেখানে আপনার চায়না হয়তো মনে করছে যে আমরা, যদিও চায়না অনেক রকমের প্রকল্প আছে বাংলাদেশে, অনেক উন্নয়ন প্রকল্প যেটা চায়না সারা বিশ্বেই করছে এবং যেটা চায়না করছে আপনার আমেরিকার সাথে, মানে এটা একটা আবার বিশ্ব শক্তির দুই পরাশক্তির মধ্যে প্রতিযোগিতা। তো ও এরকম অর্থ বিনিয়োগ করছে। কিন্তু যেটা চায়না বাংলাদেশ থেকে চায় অনেক জায়গাতে আপনার এই যে কি বলবো মানে অ্যাক্সেস টু রাউটস, সেটা আমরা ইন্ডিয়াকে যতটা দিয়েছি চায়নাকে দেইনি। তো এইখানে এই দুটা কি বলবো মানে এই দুইটা মানে পরাশক্তি না হলেও দুটা উদীয়মান শক্তি, এদের প্রতিযোগিতার মধ্যেও কিন্তু বাংলাদেশ পড়ে গেছে। এবং বাংলাদেশ যেহেতু এখানে মনে হচ্ছে যে একদিকে তারা হেলে পড়ছে, সেই কারণে আপনার এই ব্যালেন্সটা নষ্ট হয়েছে। আর আমেরিকার কথা যদি আপনি বলেন, আমি বলবো যে গত ইলেকশনে বা এই ইলেকশনটা যেটা মাত্র হলো, সেখানেই কিন্তু আমেরিকা অনেক ধরনের প্রশ্ন তুলেছিল। সেই সময় যদি আপনার মানে ওয়ার্ল্ড স্টেজে এই ইউক্রেনের মতো, ইসরায়েলের মতো এইরকম আপনার আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক সিরিয়াস ইস্যুগুলো না থাকতো, তাহলে হয়তো বাংলাদেশকে আরো বেশি একটা চাপের মুখে পড়তে হতো।
তো বাংলাদেশ তখন ওই অবস্থার পরিপ্রেক্ষিতে মনে করেছে যে মানে এই চাপটা তার আর গ্রহণ করতে হলো না। কিন্তু অনেকদিন ধরেই আপনার মার্কিন শক্তি আপনার আমেরিকা বাংলাদেশের মানে ক্ষমতাসীন দলের প্রতি অনেক ক্ষুণ্ণ ছিল। এখন এটা আমেরিকাকে যে খুশি করে চলতে হবে সেটা কোনো কথা না, কিন্তু আমরা হচ্ছে একটা গ্লোবাল সাউথের দেশ। আমাদের ধরেন আমরা দাবি করি যে আমরা খুব অচিরেই আমরা ইয়ে হয়ে যাব, কি বলে ওটাকে, মিডল ইনকাম কান্ট্রি হবো। হ্যাঁ, কিন্তু এখনো তো হয়নি। আমাদের অনেক কিছু হিসাব, অনেক কিছু করে চলতে হয়, ব্যালেন্স করে চলতে হয়। আমাদের আসলে কাউকে মানে কারোই ওরকম ভাবে বিরোধিতা, মানে আনলেস আমাদের সার্বভৌমত্বের উপর কোনো একটা চাপ না আসে, আমাদের কারোরই ওরকম ভাবে বিরোধিতা করা দরকার না, দরকার নাই। বরং আমার কাছে মনে হয় সবার সাথে একটা ব্যালেন্স করে একটা চলা উচিত। তো এই সমস্ত জিনিসগুলো মানে কিছু তো আছে ইন্টারনাল, মানে বেশিরভাগটা ইন্টারনাল, কিন্তু এক্সটার্নাল অনেক ফ্যাক্টর আছে। আর ইন্টারনাল আমার কাছে যেটা মনে হয় যে শেখ হাসিনা বা তাদের সরকার তখন ওই ছাত্রদের দাবিটাকে এরকম এটার কোনো গুরুত্ব বুঝে নাই, এবং এটা একটা আনপ্রেডিক্টেবল জিনিস ছিল। এটা যে ফুলে ফেপে এরকম আকার ধারণ করতে পারে, এত সাধারণ মানুষের সমর্থন পেতে পারে, এটা ওরা কোনোদিন এটা কল্পনাই করেনি। এবং এটার সাথে একটা স্বৈরাচারের দম্ভ, তারা সবসময় মনে করে তাদের ক্ষমতায় মানে তাদের ক্ষমতায় কেউ আঘাত করতে পারবে না, কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। কিন্তু এই ইন্টারনাল ব্যাপারটা তারা এটার কোনো মোকাবিলা করতে পারেনি, কারণ এটা এতটাই আনপ্রেডিক্টেবল ছিল, তারা একদমই প্রস্তুত ছিল না। এবং এখানে আপনার যদি এক্সটার্নাল শক্তিগুলোর আমি বলবো যে যেখানে সে কারোরই পুরোপুরি সমর্থন পায়নি, এইটা একটা কারণ হতে পারে। তবে মিলিটারি যেটা বলছে যে তারা একটা মানে অন্তরীণ সরকার গঠন করবে, আমি এটাতে খুবই কি বলবো মানে খুবই রিলিভ যে তারা, আমাদের দেশের ইতিহাস তো ভালো না যে তারা ক্ষমতা গ্রহণ করতে চায়নি। এখন আমি আর কি কশাসলি অপটিমিস্টিক, অপেক্ষা করছি অন্তরীণ সরকারের চেহারাটা কি হয়, কারা থাকেন, কিভাবে কি হয় সেটার জন্য অপেক্ষা করছি। কিন্তু মিলিটারি আমি চাই না কোনো সময় বাংলাদেশের রাজনীতিতে আর প্রত্যক্ষভাবে আসুক। এবং আমার কাছে মনে হচ্ছে যে এই ব্যাপারে পরেও যখন তারা প্রত্যক্ষভাবে আসেনি, সামনে হয়তো তাদেরকে আমরা এরকম ভাবে প্রত্যক্ষভাবে আর বাংলাদেশের রাজনীতিতে যেটা আমরা 80-র দশকে দেখেছি এটা হয়তো আর হবে না, আমি আশা করছি। ওকে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।